নমস্কার। আজকের এই উৎসবের শুরুতেই আমরা স্মরণ করব গোবরডাঙ্গা স্টুডিও থিয়েটারের পক্ষ থেকে আশিস চট্টোপাধ্যায় নির্মিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি ছোট্ট তথ্যচিত্রের মাধ্যমে। আমি আশিস চট্টোপাধ্যায়কে মঞ্চে ডেকে নেব এই তথ্যচিত্রটা শুরু করানোর জন্য। নমস্কার। আসলে সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের তথা সারা পৃথিবীর সম্পদ। তার এই চলে যাওয়া, আমরা এই নিয়ে ব্যস্ত আছি। আমরা থিয়েটার বা ভিজুয়াল মিডিয়ায় যারা কাজ করি, আমরা তিনি তার মহাপ্রয়াণের পর খুব খুব তাড়াতাড়ি আমরা মাত্র 4 মিনিটের তাকে স্মরণ করে একটা ছোট্ট তথ্যচিত্র করেছিলাম, এবং মূলত এখানে যে অনুষ্ঠানগুলো হয় তার শুরুতে তাকে আমরা এর মধ্যে দিয়ে একটু স্মরণ করব আগামী আরো 15 দিন। তো এইটা তাকে নিয়ে কোনো তথ্যচিত্র করা একটা কঠিন কাজ, মহাসমুদ্রের মতো ব্যাপার। আমরা সেটা করিনি। আমরা সত্যজিৎ রায়ের যে 14টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন, সেই 14টি চলচ্চিত্র বেছে নিয়ে তার সম্পর্কে আমরা সামান্য একটি মালা গেঁথেছি। সেইটি আপনাদের একটু দেখাই। মাত্র 4.5 মিনিটের মধ্যেই এটি শেষ হবে। আমরা এটা নাম দিয়েছিলাম যে চট্টোপাধ্যায় ইন রে। শুরু কর। আশিস ফোনটা সবাইকে ফোনটা বলতাম, দয়া করে ফোনটা সাইলেন্ট। ঠাকুরে দেখছো কি? আমি কি নতুন নাকি? এক এক সময় কি মনে হয় জানেন, স্বদেশী চলে যান, আপনার সঙ্গে বসে গল্প করে বাকি জীবনটা কাটিয়ে দিই। আমার সঙ্গে গল্প করে? আপনার কে আছে? হাসছেন যে? মুশকিল কি জানেন মুখী, শুধু বুঝিয়ে বললে হয় না, তার উপরেও কিছু লাগে। কিসের কথা বলছেন আপনি? সেটা জিজ্ঞেস করবেন। আমি জানতে চাই। বৈষয়িক ব্যাপার নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। কেন? আমাদের সম্পর্কে সুরটা কেটে যায়। খাটুগা চিত্তপট আয়োজিত চিত্তপট নাট্য বিচিত্রা 2 এই নাট্যোৎসবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আমাদের আজকের বিশিষ্ট অতিথিগণকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করব। মাননীয় শ্রী সুভাষ দত্ত মহাশয়, মাননীয় শ্রী আশিস চট্টোপাধ্যায় মহাশয় এবং মাননীয় শ্রী বিপ্লব কুমার ঘোষ মহাশয়কে। আমি প্রথমেই আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের চিত্তপট নাট্য বিচিত্রা 2 উদ্বোধন করার জন্য শ্রদ্ধেয় শ্রী সুভাষ দত্ত মহাশয়, মাননীয় পৌর প্রশাসক, গোবরডাঙ্গা পৌরসভার, তাকে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই উৎসবের উদ্বোধন করার জন্য। আশিস চট্টোপাধ্যায় এবং বিপ্লব দাকে অনুরোধ করব একটু
সাথে এই তিনটা ভালো হয়েছে। এখন তো ধরতেই চায়। এবার আমি এই উৎসব উদ্বোধনের জন্য উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে আহ্বান জানাবো চিত্রপটের অভিনেত্রী শ্রীমতী সুদীপ্তা মুখার্জি এবং দীপ্তজিতা মুখার্জিকে। বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, পানি চেয়ে বলে না না না, বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। এবার আমরা চলে যাব আমাদের অতিথিদের সম্মাননা জ্ঞাপন পর্বে। আমরা প্রথমেই বরণ করে নেব আমাদের আজকের নাট্যমেলার উদ্বোধক গোবরডাঙ্গা পৌরসভার মাননীয় পৌর প্রশাসক শ্রদ্ধেয় শ্রী সুভাষ দত্ত মহাশয়কে। তাকে উত্তরীয় ফুল এবং স্মারক দিয়ে সম্মান জ্ঞাপন করবে চিত্রপটের অভিনেতা তপন রায়চৌধুরী, সুরজিৎ হালদার এবং সুজিত মজুমদার। এবারে আমরা বরণ করে নেব আমাদের নাট্যমেলার প্রধান অতিথি, বিশিষ্ট নাট্যকার, নির্দেশক, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির মাননীয় সদস্য শ্রদ্ধেয় শ্রী আশিস চট্টোপাধ্যায় মহাশয়কে। তাকে উত্তরীয় ফুল এবং স্মারক সম্মান জ্ঞাপন করবে চিত্রপটের অভিনেতা শঙ্খদীপ রায়চৌধুরী, বিশ্বজিৎ মুখার্জি, নীলাঞ্জন ব্যানার্জি।
এবারে আমরা বরণ করে নেব বিশিষ্ট সাংবাদিক শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার ঘোষ মহাশয়কে। তাকে বরণ করে নেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব চিত্রপটের অভিনেতা পায়েল বিশ্বাস এবং সুদীপ্তা মুখার্জি। শ্রী বিপ্লব কুমার ঘোষ মহাশয়কে কানাইলাল চৌধুরী স্মৃতি সম্মানিত করব। আমি আর একবার একটু স্মারকটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করব শ্রীমতী বাণী রায়চৌধুরী মহাশয়াকে। কানাইলাল চৌধুরীর কন্যা। আমার কানাইলাল চৌধুরী গোবরডাঙ্গা থিয়েটারের অন্যতম পথিকৃৎ ছিলেন, যিনি শিশির কুমার ভাদুরী, যোগেশ চৌধুরী, সুশীল মুখোপাধ্যায় প্রমুখের স্নেহধন্য ছিলেন, যার প্রচেষ্টায় 1932 সালে গোবরডাঙ্গায় গড়ে ওঠে হাটুরা নাট্য মন্দির। তার বিদুষী কন্যা অধ্যাপিকা শ্রীমতী বিথি চৌধুরী আমাদের এই দায়িত্ব অর্পণ করেছেন কানাইলাল চৌধুরীর স্মৃতি সম্মান জ্ঞাপনে। আমি আর একবার একটু স্মারকটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করব। আমরা এবার মাননীয় অতিথিদের কাছ থেকে একটু তাদের প্রতিক্রিয়া নেব। প্রথমেই আমাদের মাননীয় উদ্বোধক শ্রদ্ধেয় শ্রী সুভাষ দত্ত মহাশয়ের কাছ থেকে দু চার কথা শুনব। নমস্কার। আমার সঙ্গে আছেন আশিস চট্টোপাধ্যায়, বিপ্লব ঘোষ, চিত্রপটের সঙ্গে যুক্ত সবাই এবং সমবেত সুধীমণ্ডলী। এগুলো অনেকদিন পরে আপনাদের সামনে আসতে পারলাম আর কি। যাই হোক, আস্তে আস্তে করে আমরা সবাই আবার পুরোনো ছন্দে আমরা ফিরছি। সুতরাং এই ফেরার যে লড়াই, এটাকে অব্যাহত রাখতে হবে। তার জন্য সামান্য কিছু গাইডলাইন আছে। এই গাইডলাইনগুলো অবশ্যই আমরা সবাই মানব। দেখুন, সাংস্কৃতিক চর্চা মানুষকে, সমাজকে অন্যান্য প্রাণীর থেকে আলাদা করে দেয়। যে সমাজে, যে কালে, যে দেশে সাংস্কৃতিক চর্চা খুব বেশি হয়, তারা সবসময়, ভূগোল বলুন আর ইতিহাস বলুন, তারা সবসময় অগ্রণী ভূমিকাই পালন করে। চিত্রপট এরা আমার নিজের ব্যক্তিগতভাবে অত্যন্ত স্নেহভাজন। ওদের আহ্বানে না এসে পারলাম না। আজকে প্র্যাকটিক্যালি আসার মতো উপায়ও নেই, আর থাকার মতো শারীরিক অবস্থা আমার নেই। আশিসদের একটা বড় প্রত্যাশা নিয়ে ওটা আমার সবচাইতে মূল্যবান জায়গাটা আমরা ওদের দিয়েছিলাম স্টুডিও থিয়েটার করার জন্য। মনে হয় আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে, ওরাও সফল। আর এগুলো বলতো আমাদের গোবরডাঙ্গায় সবসময় আমাদের কি বলবো, ফ্রেন্ডলি, গোবরডাঙ্গা ফ্রেন্ডলি মানুষ। ওদিকে ওই রাসমোহন দা এবং আরও দু একজনকে দেখলাম আর কি। সবাইকেই সবাইকে আমি সবার শুভ হোক এই প্রার্থনা জানাই আর কি। যাই হোক আর কি,
কাজটা করে দিতে হবে, করতে হবে, যত ছোট পরিসরেই হোক না কেন কাজটা চালু রাখতে হবে। বড় পরিসরের জন্য তো আমরা রইলামই, এবং আপনাদের শুভেচ্ছায় গোবরডাঙ্গাতে যে টাউন হলটা ইতিমধ্যেই আমরা নির্মাণ করতে পেরেছি, সেটা এখনো 100% কমপ্লিট হয়নি, কারণ এসিগুলো লাগানো হয়নি। হ্যাঁ, বলে 500 থেকে 700 সিট সেখানে বসানো যাবে। হ্যাঁ, এবার আমরা দু চার কথা শুনব সেই মানুষটির কাছ থেকে যিনি গোবরডাঙ্গাকে বলেছিলেন নাটকের আতুর ঘর, এবং তার সাহায্য না থাকলে আমরা তো কলকাতা থেকে বহু দূরে বসে একটা জায়গায় নাট্যচর্চা করি। তিনি যেভাবে আমাদেরকে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং বিশ্বের কাছে তুলে ধরেছেন, তার অবদান এবং তার কাছে আমাদের এই ঋণ শোধ হবার নয়। যার কলমের আমরা ভক্ত, শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার ঘোষ মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ করব। ওখানে বসেই বলবেন। শুরুতেই বলি, আমি খুবই সৌভাগ্যবান আজকে যে সম্মানটা পেলাম এবং যার হাত থেকে পেলাম, এটা যথেষ্ট ভাগ্যের ব্যাপার। সেখানেই সৌভাগ্য কথাটা বললাম। এই সন্ধ্যাটি আমার মনে থাকবে, তাও গোবরডাঙ্গার মাটিতে। এখানে যারা এসছেন সবাইকেই আমার আমার নিজের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আপনাদের এই ভালোবাসা এবং আপনাদের এই ডাকে, বিশেষ করে আজকে যারা করেছেন প্রদীপ দাস, সুভাষিস, এদের তো আমি অনেকদিন ধরেই চিনি, এদের আমন্ত্রণও আমি ফেলতে পারি না। নাটকের আতুর ঘর গোবরডাঙ্গার কথাটা সুভাষিস ঠিকই বলেছেন। কথাটা আমার কিনা জানি না, আমার লেখাতে বিভিন্ন সময় ব্যবহার করেছি। আমি খুবই অবাক হয়েছি এখানকার মাটি থেকে এত নাটক চাষ হয় কি করে, এবং যে নাটক শুধু বাংলা নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে, এমনকি দেশের বাইরেও। এখন তো অনলাইনে বিভিন্ন জায়গাতেও বাংলার নাটকগুলো, বিশেষ করে গোবরডাঙ্গার অনেকগুলি নাটক অনেক দেশেও গেছে। আমি তাদের রিমার্কসও পেয়েছি। সবচেয়ে ভালো লাগে যখন এখানে আসি, দেখি খুব সাধারণ মানুষ থেকে শুরু করে, আমি বুদ্ধিজীবীদের কথা বলবো না, তারা তো আছেনই, যতটা উৎসাহ। এবং আমি অনেক সময় আসার সময়, এর আগেও তো বহুবার এসেছি, কোথাও হয়তো জিজ্ঞেস করলাম, আজকে গোবরডাঙ্গায় দেখলাম তারাও নাটক নিয়ে এত উৎসাহের কথা বললেন, বা সব জানেন খবর, কোন দল কি করছে বা আজকে কাদের উৎসব। এটা থেকে বোঝা যায় এক হাঁড়ি চালের মধ্যে একটা টিপলে যেমন ভাত বোঝা যায় হয়েছে কিনা, এই এলাকা কতটা নাট্যপ্রেমীদের জন্য। এটা তো ঠিক, নাটক থেকে রোজগার হয় না, নাটক একটা নেশা, পেশার জগৎ নয়। আমি আমার কর্মসূত্রে সাংবাদিকতায় দেখেছি, বিজ্ঞাপন দিতে এসে আমাকে লুকিয়ে বলছেন, দাও অন্তকে ধার দাও, আমি বিজ্ঞাপনটা দিয়ে যাই, আবার ফিরে যাব। বইয়ের গয়না বন্ধক দিয়েও এই প্রোডাকশনটা এবার করব। তিনি যে কথাটা বললেন, তার চোখে মুখে যে রূপটা ফুটে উঠেছিল, যে উৎসাহ, যে উদ্দীপনা, আমার সেই থেকে নাটকের প্রতি একটা গভীর প্রেম, আগ্রহ, যে কি আছে, এটা কোন প্রেম, কোন ভালোবাসা, এই সর্বস্ব বিলিয়ে দেওয়া যায়।
আমি একটা ছোট্ট শুধু উদাহরণই দিলাম, তার বউয়ের গয়না বিক্রি করে প্রযোজকের নামটি বললাম না, সে এখন খুবই নাম করেছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। এরকম অনেক দেখেছি আমি, যে মানুষের কথাগুলো, মানুষের অনেক কথা বলার আছে, কি সংসারে, কি সমাজে, কি বাইরে, অনেক প্রতিবাদও আছে, কিন্তু আমরা কিন্তু সবসময় পারি না বলতে। রাস্তাঘাটে আমরা নাটকের মধ্যে দিয়ে প্রকাশ করি। আমি কয়েকদিন আগে প্রদীপ রায়চৌধুরী বা সুভাষিসদের একটা বনফুলের ওপরে লেখা কবয় নাটকের অরিজিনালটা পড়ছিলাম। এই যে যারা নাটক ভালোবাসে, এরা কিভাবে জিনিসটাকে তুলে এনে সেই নাটকটার মধ্যে দিয়ে, সেই মজার মধ্যে দিয়ে যে মানুষের জীবনের কিছু কিছু আদর্শ বা কিছু কথা বলা যায়। একটা ছোট্ট উদাহরণ দিলাম সেরকমই। আমি আশিস চট্টোপাধ্যায় বা আশিস দাস বা অনেকের কথা যেখানে বলছি, বা অশোকনগরের অভি, এদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ। আমি লিখি বা না লিখি, কিন্তু আমি প্রত্যেক ক্ষেত্রেই দেখি এদের নতুন নতুন করে কিছু দু চার কথা শুনবো। শ্রদ্ধেয় শ্রী আশিস চট্টোপাধ্যায় মহাশয়, যিনি গোবরডাঙ্গা শিল্পায়নের নির্দেশক, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির মাননীয় সদস্য, যার নাটক কর্নেলকে কেউ চিঠি লেখে না আমরা সবাই জানি 2002 সালে সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, নাট্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত হয়। এবং গোবরডাঙ্গা থেকে প্রথম যে দলটি এশিয়ার বৃহত্তম নাট্যোৎসব ভারত রং মহোৎসবে সুনামের সাথে কাজ করে আসে, তার নাম গোবরডাঙ্গা শিল্পায়ন। এবং আমরা আজকে যেখানে অনুষ্ঠানটি আয়োজন করেছি, এই গোবরডাঙ্গা শিল্পায়ন স্টুডিও থিয়েটার, যার কল্পনা প্রসূত, সেই শ্রদ্ধেয় শ্রী আশিস চট্টোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে দু চার কথা শুনবো। বসেই বলি, আসলে দুটো নাটক আছে এখন। আমার বিশেষ বলার জায়গাও নয় এটা। আমার যেটা খুবই ভালো লেগেছে, আবার একটু আশঙ্কা বা উদ্বেগের, যে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব শরীর খারাপ নিয়ে এসছেন। আমরা খুব কৃতজ্ঞ তার কাছে গোবরডাঙ্গাবাসী হিসেবেই, কারণ আমরা তাকে দেখে এতটা বুঝতে পারিনি যে তিনি এতটা অসুস্থ। তো তিনি তার সার্বিক কুশলতা কামনা করি এবং তিনি সুস্থ হয়ে উঠুন। তিনি আমাদের এই গোবরডাঙ্গা, আধুনিক গোবরডাঙ্গার উপকার, আমাদের অভিভাবক বটে। আর আমার আরেক অভিভাবক এখানে আছেন, প্রদীপ রায়চৌধুরী, প্রকৃত অর্থেই যাকে আমি মনে করি আমার চেটের অভিভাবক। তাদের চিত্রপট, তার দলের কাজে যে কোনো ব্যাপারে আমাকে ডাকলে তো আমি থাকি, এবং আমাদের নিজস্ব স্পেস হয়েছে এখানে, এসে প্রদীপ দাদের উৎসব হচ্ছে, এটা আমার কাছেও খুব আনন্দের। আর রিজু তরুণ নাট্য নির্দেশক কাজ করছে, সর্বদাই আমরা চেষ্টা করি ওর কাছে থাকার, পরামর্শ দেবার বা নানান সাহায্য করার। আমি বিশেষ করে বলি, আমার এখানে বসে আছেন আমার বন্ধু, আমাদের বিপ্লব দা, যার সঙ্গে আমার দীর্ঘ দিনের। আমাদের মধ্যে আরো দুজন বিশিষ্ট মানুষ উপস্থিত আছেন, বিশিষ্ট সাংবাদিক, শ্রদ্ধেয় শ্রী রাসমোহন দত্ত মহাশয় এবং শ্রদ্ধেয় শ্রী নীরেশ ভৌমিক মহাশয়। তাদেরকে আমরা একটু ফুল উত্তরীয় এবং মিষ্টি দিয়ে সম্মান জ্ঞাপন করব। আমি তাদেরকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং তাদেরকে ফুল উত্তরীয় এবং মিষ্টি দিয়ে সম্মান জ্ঞাপন করবে চিত্রপটের অভিনেত্রী দীপ্তজিতা মুখার্জি এবং পায়েল বিশ্বাস। দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করছে দীপ্তজিতা মুখার্জি এবং পায়েল বিশ্বাস। একদম শ্রী রাসমোহন দত্ত মহাশয়কে ফুল উত্তরীয় এবং মিষ্টি দিয়ে সম্মান জ্ঞাপন করছে পায়েল বিশ্বাস। ধন্যবাদ জ্ঞাপন পর্বের মাধ্যমে এই প্রাথমিক অনুষ্ঠান শেষ করার জন্য চিত্রপটের প্রাণপুরুষ শ্রদ্ধেয় শ্রী প্রদীপ রায় চৌধুরীকে আহ্বান করব। আমাদের
গোবরডাঙ্গা পৌরসভার পৌর প্রশাসক শ্রদ্ধেয় সুভাষ দত্ত মহাশয় শারীরিক খুব বেশি রকমের অসুস্থতা নিয়েও আজ আমাকে বলেছিলেন যে তোদের যখন উৎসব আমাকে তো যেতেই হবে। আমি বলেছিলাম ঠিক উৎসব আরম্ভ হবে এমন মুহূর্তে আমি খবর পাঠাবো, ফোন করব। ঠিক সেই সময়টা এসে উদ্বোধন করে দিয়ে চলে গেলেই হবে। আমার অকুণ্ঠ শ্রদ্ধা এবং ধন্যবাদ সুভাষ দত্ত মহাশয়ের প্রতি। কলকাতা থেকে ভীষণ ব্যস্ত মানুষ, সর্বক্ষণ কাজের মধ্যে আছেন। আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমাদের সুহৃদ, সমগ্র বাংলা নাট্য সমাজের সুহৃদ শ্রী বিপ্লব কুমার ঘোষ মহাশয়, তিনি তার মূল্যবান সময় থেকে কিছুটা বার করে নিয়ে আমাদের সঙ্গ দিলেন। বিপ্লব কুমার ঘোষ মহাশয়কে কানাইলাল চৌধুরী স্মৃতি সম্মান আমাদের নাট্য দলের পক্ষ থেকে জ্ঞাপন করতে পেরে আমরা সমৃদ্ধ হয়েছি। তাকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং তার কাজের প্রতি আমার শ্রদ্ধা। আশিস চট্টোপাধ্যায় সারা দেশে আমাদের মুখ অনেক অনেক উজ্জ্বল করেছে। আমাদের বলতে আমি বলবো গোবরডাঙ্গাবাসী এবং গোবরডাঙ্গার থিয়েটার মনা সমস্ত মানুষ। আমার কাছে বসা বলো, তোমাকে না একদম রানী করে রাখবো। তুমি আগে আমার পোষা হয় না। ক্ষমতা বলছি এগোবে না, আমি কিন্তু চেঁচাবো। যত খুশি চেঁচাও, দেখি কে তোমাকে বাঁচায়। কার হিম্মত আছে আমাদের কাছে বাধা দেয়? আরে ডার্লিং, আমি আর কোথাও যাবো না। আর পুষ্কার কতগুলো চাকরা ছড়াইছে, কতগুলো হাত ধরে টানাটানি করতে লাগলো। আমাকে দিন না, আমি আর এখানে থাকবো না, আমি আর এখানে থাকবো না। অন্য কোথাও রাখার ব্যবস্থা করো। সবাই থাকবে মা, তুমি যেখানেই যাও পিকলুদের মতো নিজেদের ব্যবস্থা আমাদের নিজেদেরকেই করতে হবে। কিন্তু কেমন করে, কেমন করে, কেমন করে লড়াই করতে হবে? লড়াই? হ্যাঁ, বস্তির সব মানুষদের এক কাট্টা করতে হবে। সবাই মিলে প্রতিরোধ করলে ওরা পালাবার পথ পাবে না, কিন্তু তার জন্য সময় দরকার। তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। ঠিক আছে, মাধবীকে এখন এখানে রাখা ঠিক হবে না। যে কোনো সময় ওরা এসে আবার হামলা চালাতে পারে, আর এখন হামলা চালালে আমরা আটকাতে পারবো না। তাহলে এখন আমরা কি করবো? শোনো, তুমি এক কাজ করো, তুমি ওকে নিয়ে তোমার কাজের বাড়ি চলে যাও। ও তোমার সঙ্গে থাকবে, ওখানে কাজ করবে। কিন্তু মালিক কি রাজি হবে? আরে বাবা, রাজি করাতেই হবে, অন্তত কিছুদিনের জন্য। তুমি বলবে মাইনে লাগবে না, দুটো খেতে করতে দিলেই চলবে। দরকারে 5-4 মাস খেটে দেবে। আরে আরে বাসন্তী, সোনু একদম ঠিক কথাই বলেছে। হ্যাঁ, মাধবীর এখন এখানে রাখা ঠিক হবে না। তারপরে কি হবে ছোটদা? ওই বদমাসদের ভয় আমাদের ঘর ছাড়তে হবে, আর এইভাবে কতদিন চলবে? বেশি দিন না। দেখ, আমরা বস্তির সব মানুষকে ঘটনাটা জানাই, সবাইকে এক জায়গায় করি, তারপর তুই ফিরে আসবি। আর তারপর তারপর আমাদের লড়াইটা আমরাই লড়বো। জেনে রাখ মাধবী, গরিবের ইজ্জত রক্ষা করার লড়াইটা গরিবদেরই লড়তে হবে। কেউ তোর ইজ্জত বাঁচাবার জন্য ছুটে আসবে না। সময়টা অনেক পাল্টে গেছে রে। তাহলে এখন আমরা কি করব?
তুমি এক্ষুনি মাধবীকে নিয়ে তোমার কাজের বাড়ি চলে যাও। আমি তোমাদেরকে এগিয়ে দিচ্ছি। এই, তাড়াতাড়ি তো জামা কাপড় গুছিয়ে না, যা, দেরি করিস না, যা। দাদুর খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে? দাদুর খাওয়ার ব্যবস্থা আমরা বস্তিবাসীরাই করব। দাদুকে নিয়ে চিন্তা করার সময় এখন নেই। তুই তাড়াতাড়ি রেডি হ, যা, কুইক, তাড়াতাড়ি যা, যা, যা। সব আমি সবসময় বুঝে শিখিস শিখিস। এই, এসে পড়েছিস? এদিকে আয়, এদিকে আয়। ওদিকে কোথায়? এদিকে চল। কাঁদিস রে দিদি ভাই, কাঁদিস রে। সব ঠিক যাবে। দিদি ভাই, দিদি ভাই। বৌদি, ও বাসন্তী তুমি? বৌদি, এই দেখেন আমার মেয়ে মাধবী। হ্যাঁ, বাহ, কি অপরূপ সুন্দরী গো। তোর বয়স কত হলো? এই তো 20-21 হলো। 20-21? না, আমার মনে হয় 25 কি 26 হবে। তো তোমার মেয়ে বলেই তো মনে হচ্ছে না। এই ছোট কাজে সবাই এই একই কথা বলে। আসলে ওর বাপের মতো হয়েছে। ওর বাপ তো খুব সুন্দর ছিল, কিন্তু মানুষটা অকালে সাপের কামড়ে মরে গেল। তাই তো এখানকার মানুষ তার কেউ কোনোদিন দেখেনি। তাই সকলে ঠাট্টা করে বলে আমি বাবুদের মেয়ে চুরি করে নিয়েছি। ঠিক, জানো আমারও তাই মনে হয়। তুমি বাবুদের মেয়েই চুরি করে এনেছো। আচ্ছা বাসন্তী, তুমি এতদিন আমার কাছে থেকে গেলে, কাজ করলে, কই বলনি তো তোমার এরকম একটা সুন্দর মেয়ে আছে? একদিন দরকার পড়েনি তাই বলিনি, কিন্তু এখন একটা সমস্যায় পড়েছি বৌদি। সমস্যা মানে? হ্যাঁ, ওই কতগুলো বদমাস ছেলে মাধবীর পেছনে লেগেছে। সে কি? হ্যাঁ, একদিন তো ঘরে ঢুকে ওরা তুলে নিয়ে যাচ্ছিল। ও মা, দিনুকা এসে পড়াতে রোগকে। তাই তো আপনার কাছে গেছি, আপনি যদি ওরা একটু আশ্রয় দেন। আমি আশ্রয় দেবো মানে? কি অবাস্তব কথা বলছো তুমি। কিন্তু মাধবী যে ওখানে টিকা দাঁড় হয়ে পড়ে, সারা আমাদের কাজ করে খেতে হয়। 3-3টে বেড, মাধবীর বিয়ে দিতে হবে। তাছাড়া একদিন আপনার বাড়ি কাজ করে গেলাম। এই দাঁড়ো দাঁড়ো, একদিন বলতে কি বলছো? দেখো তুমি হ্যাঁ 3 থেকে 4 মাস কাজ করেছো। তাও দেখো আমার যে কাজের লোক ছিল সে দেশের বাড়ি গেছে, তাই জন্য আমি তোমাকে রাখতে পারি। না তো বলছি রাস্তার ওপরে আর অপেক্ষা করেন না, অপেক্ষা করেন, তারপর চলে যান। যেতে দেখেছেন? যেতে যেতে সাধুর মতো হতে হবে, বুঝলেন? প্রশংসা শুনবে, নিন্দে শুনবে, আবার চা বানাবে। নিজের কাজের সমালোচনা নয়, সেটা ঠিক করার দায়িত্ব নিতে হবে। ওই ওকা আপনার কথা অনুযায়ী না, যেভাবে জ্ঞান দিলেন রাজনীতি করেন সেও তাই জিজ্ঞেস করছি। রাজনীতি আবার করা যায় নাকি? বিপ্লবের মুখে কখনো শুনিনি রাজনীতি আবার করা যায়। রোজ বাড়ি যাওয়ার সময় রাস্তার দিকে তাকিয়ে কি ভাবে? সত্যি বলবো, সত্যি কবে আসবে আপনার বিপ্লব, সত্যি সেইটা দেখি। অপেক্ষা, পকেটের টাকা না শেষ হয়েছে।
ভাববো, যা হবার তা হবেই হবে। থাকে যদি ভাগ্যে, ভাববো না যাগ্যে। আরে আরে, এসো এসো বৃন্দাবন। আগে যদি জানতাম তোমার মতো মহৎ লোকের মিলবে আজ দর্শন, ওই কারো কাছ থেকে চেয়ে চিনতে কার্পেট একটা আনতাম, তার উপরে বিছিয়ে দিতাম কুন্দকলি অগণন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এমন সময় আসো না তো, হচ্ছে কেমন ছন্দ। সকাল সকাল আজকে কেন দোকান করলে বন্ধ? লেখানি সম্রাট কহে জ্ঞান তুঙ্গ শিব সন্দেশ বাটিতেছিল বসিয়া দোকানে ঝাঁটরার বাদ্য ভাণ্ড গুরু ও গম্ভীর আকুল করিয়া। তিনি আজ দিনের দ্বারে, এ হচ্ছে না বিশ্বাস। সাধে কে এসেছি, জ্বালায় জ্বলছি। মায়েরই বলছি, এই এই কোনেও কে অসুস্থ নাকি? রোজ চোখ বুঝে। ও চেনেন নাকি? শ্রী বৃন্দাবন রুজে, সুবিখ্যাত রসস্রষ্টা, চৌমাথাতে মিষ্টান্ন ভান্ডার, তারই পাশে মুদির দোকান। দেখেননি কি তার? বৃন্দাবন? হ্যাঁ। না না, চিনি না। তো দুলছে কেন অমন ধারা? ওই ছন্দে দোলায় দিশাহারা, এসেছেন মোর কাছে ছেড়ে নিজ গৃহ। বলো কি ওই কুবিয়াত্তা এই ময়রা পক্ষে দেখতে হলো তাই চোখে। উফ, গোলমাল করিও না, কেটে যায় সুর। আরে কেও ভবেশ চতুর, ভুলিনি তোমার নাম, বাকি রাখিয়াছ দাম। বহু পূর্বে নিয়েছিলে কিছু মতিচুর। মতিচুর? তুমি মতি ধনুক ছোড়া তীরের মতো পারলাম না থাকতে। শহর, সমস্ত শহর উত্তেজিত, চন্দ্রমুখী 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 চন্দ্রমুখী। রাজরানী হওয়ার যোগ্যতা তার, প্রতি আঙুলে একটি করে আংটি, আংটিতে দামি পাথর, ইয়া বড় বড় কানে হীরের দুল, দুধের হয় যেন মোচা। কাঁচি সামলাও, চোখে দিও না গো মোচা। সামলাতে পারছি না, নিজেকে সামলাতে পারছি না। ইচ্ছে করছে না জি। লেখো লেখো, আমার মনের কবিতা লিখে দাও তুমি। গদ্য কবিতায় অভ্যস্ত আমি, কিন্তু মিল আমি মিলাবই চন্দ্রমুখীকে যদি পাই। ধুনি অন্তরেতে অহরহ জলে কাব্য ধুনি, ওই প্রিয়া মিলন লাগি। মিলন নাকের সঙ্গে ঘুষি, পিঠের সঙ্গে জুতো, ধরে ধরে ঊনবিংশ শতাব্দীর উপমাগুলো। থাইল্যান্ডের সঙ্গে টেলিভিশন মেরে বিলিতি ছপেনি মাসিক পত্রের যে কোনো ছোঁড়া লেখকের চোখে পড়িয়ে দিন অঞ্জন। তারই আবছায়া সৌন্দর্যের সঙ্গে অ্যালসেশিয়ান কুকুরের লেজ দ্বারা ওহে লেখক, এই পাগলটাকে দাঁড়ানো করে দূর। ওই যা, ফের কাটলো সুর। সবই নয় বলেছি, আর একদিন সত্যি বলছি, আর একদিন দেব। হ্যাঁ দেব, আপনার বাকি দাড়িটা নিশ্চয়ই ছেড়ে দেব, কিন্তু আজ রেহাই দিন, দোহাই। ধ্রুবেশ বাবু, আপনিও তো মস্ত কবি, নাচি ছাড়াও আছে অনেক যন্ত্র। ছাড়লে দেখছি এবার অন্যরকম মন্ত্র। ঠিক হলো তাহলে, বাসি বলছেন, বেশ, আমার আপত্তি নেই। বাবু, ও বাবু, বাবু, বাবু গো, মনি, ও মনি, কি হলো? আসো না। আরে কি হয়েছে? দেখো না বাবু। কি গো? ও বাবু, ওষুধ খেতে হবে তো, খেয়ে নাও। এ কি, তুমি কাঁদছো? তুমি না এই মাত্র আমাকে ওই ঘরে সান্ত্বনা দিয়ে এলে, শক্ত থাকতে বলে এলে, আর তুমি কি কাঁদছো? এ কি, তুমি এত টেনশন করে তোমার হার্টের উপর তো চাপ পড়বে। আমি তো মা, আমার কথা একটু ভাববে না? আমার যে নাড়ির টান আছে গো। পারু, তুই দাঁড়িয়ে আছিস, আমাকে ওষুধটা দে। দেখেছো, মেয়েদের মুখের দিকে একটু তাকানো যায় না। তুমি এক কাজ করো না, তুমি ওষুধটা খাও, খেয়ে ওর সঙ্গে একটু কথা বলে তোমারও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। না বাবু, বাবু, তুমি কিন্তু এরকম কখনোই করবে না। তোমার যদি কিছু হয়ে যায় আমার তখন কি হবে বলো তো? তুমি ঠিক দিদিভাইয়ের কথা চিন্তা করছিলে না বাবু? তবে তুমি আমাদের কথা একটুও চিন্তা করো না। তোমার জন্য মনি আমি কতটা চিন্তা করি, কত ভাবনা করি। জীবনের শেষ
অন্তরের অনুভূতিটাকে বাস্তবের সঙ্গে লঞ্চ করতে চাইছে। হবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু। না সাবিত্রী, বন্দুক থেকে একবার গুলি বেরিয়ে গেলে সেই গুলি যে আর ফিরে আসে না। চাষের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল আমার ভাবনা, আশা, আকাঙ্ক্ষা, দীর্ঘতা। আসবে বাবু। সাবিত্রী, দেখতে পাচ্ছিস বাঁচার কি তাগিদ? এমন ভাবেই যে উজান ভাটার খেলা চলবে রে, এটা যে ভবের নাট্যশালা। যেমন পরিস্থিতি আসবে তেমন ভাবে অভিনয় করতে হবে রে। নিজেকে শক্ত কর, ঠিক সামনে নিতে পারবি, ঠিক পারবি, ঠিক পারবি। এত বড় অর্ডার যদি তোকে কে দিয়েছে? তুই আমার চালানো গান তুই বন্ধ করে দিয়েছিস। তো এগুলো কি গান বাজিয়েছো তুমি? এইসব গান কি কোনোদিনও বাজতো আমাদের বাড়িতে? আমাদের বাড়িতে কি সুন্দর রবীন্দ্রসঙ্গীত, প্রভাত সঙ্গীত, শ্যামা সঙ্গীত, এইসব গান বাজতো। এগুলো কি গান? সে কই ভেদ আমি তোকে দেবো? না, আমি কি সে বলেছি নাকি? আমি ভেবেছি তুমি মনে হয় ভুলে গেছো, তার জন্য আমি তো বন্ধ করলাম। বাবু, তোমার মনে আছে একবার দিদি এই গান চালিয়েছিল, তুমি কি বকাটাই না আপনি বকেছিলে? আরে তুই মাত্র চালিয়ে যাচ্ছিস, বেরিয়ে যা আমার সামনে থেকে। বাবু, বাবু এত চিৎকার করছে কেন? কি হয়েছে? দেখো না মনি, ওই যে কি সব হিন্দি গান বাজাচ্ছে, আমি একটু বন্ধ করে দিয়েছি, আমাকে কেমন ভাবে বকাবকি করছে। বাবু যা করছে করতে দে, তুই চলে আয়। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? ভয় পেয়ে গেছিস না? এই আমি আমাকে বললাম কেন রে? হ্যাঁ? তোকে আমি না বকে তোমাকে আমি কথাটা বলতে পারতাম। কি হয়েছে কি আমার তুই বলতো? আমি না তো দিদি ভাইয়ের জন্য আমি না কেমন হয়ে যাচ্ছি জানি তো? এই আসলে কোনো কিছু ঠিক আমি খাওয়ারও করতে পারছি না। আমি নিজে তোকে প্রকাশ করে বলতে পারছি না যে ভাবতাম আর ভুলে গেছি। একবার ভাবতো সেই ছোটবেলার বৃষ্টি বড় হয়ে এত তেতো হয়ে গেল। বাবু, আবেগটা কি শুধু তোমার একার? এই তো সেদিন বসে সবজি কাটছি, হঠাৎ মনে হলো পেছন থেকে কে যেন সুরসুরি দিচ্ছে। এদিক তাকালাম, এদিক তাকালাম, কোথায় কেউ নেই তো। সময় লাগবে বাবু, সময় লাগবে। তুমি এখানে বসো তো, আসো, চলে আসো, এখানে বসো। সকাল থেকে চা খাওনি এখনো, বসো। না, তুমি তার থেকে বরং পেপারটা পড়ো, আমি তোমার জন্য চা নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। ওই শোন, হ্যাঁ বলো বাবু। কিছু মনে করিস নি তো? কি ব্যাপারে? এই আমি তোকে বকলাম। ও, তুমি ছাড়ো তো, তুমি পেপার পড়ো, আমি তোমার চা নিয়ে আসছি।
সাবিত্রী, সাবিত্রী, কি হয়েছে? এই এটা এদিকে এসো তাড়াতাড়ি, এটা জিনিস দেখে যা। আসছি গো, আসছি। কি হয়েছে তোমার? না আমি পারি না, এই দেখো, এমন ভাবে সব কাজ টাজ ফেলে রেখে চলে এলাম। কি হয়েছে? দেখো 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 দেখো, এই ছবিটা দেখো, এই দেখো দেখো একটা মেয়ের লাশ, মনে হচ্ছে না মিষ্টি শুয়ে আছে। মাথাটা কাটানো হলে আমি তো চিনতে পারতাম, তাই না? আমি কি যোগাযোগ করবো থানায়? বলো কিছু। আরে তুমি নাকি বিবশ হয়ে গেলে? আরে এই সাবিত্রী, এটা কিছু বলো, আমার তো বলাটা ঠিক হলো না তোমাকে। না, তোমার বলা ঠিক হয়েছে। আমি অনেক শক্ত আছি, তুমি আমাকে নিয়ে ভেবো না। তাহলে কি আমি থানায় যোগাযোগ করবো? কি পাওয়ার আশায় যোগাযোগ করবে? পারু, আমি গ্যাসের উপর দুধটা বসিয়ে এসেছি, নামিয়ে দিস। কি হচ্ছে দাদা? কি হচ্ছে বলবেন তো কিছু? কি হচ্ছে? এই যে বসো, হ্যাঁ একটা নেড়ে মেয়ে আপনার ঘরে ঢুকেছে। কি ঢুকেছে বললেন? আর একটা শুনলাম ঢুকেছে, শুনলাম কি যে বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বলবো তো, বলছি একটা লটকা মাল ঢুকেছে। মাল? না না, আমার কোনো মাল তেলের দরকার নেই। আরে দূর মশাই, এ মাল সে মাল না, একবার বেড়ে মাল। কোনো মালের আমার দরকার নেই মশাই। শুনুন, হ্যাঁ? সমঝে দিচ্ছি। আচ্ছা দিন। টাকা লাগাবে। একটা নেড়ে মেয়ে এই পথ দিয়ে যাচ্ছিল। নেড়েমে মানে নেড়ামে? খুব বিচ্ছিরি মশাই, খুব বিচ্ছিরি। মানে মেয়ে মানুষ যদি নেড়া হয় না, আমার একটু ভালো লাগে না। ভাই আমি তো মশাই বলুন। বলছি একটা মুসলমানের মেয়ে এই পথ দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, মেয়ে মানুষ সে যে মুসলমান কি করে বুঝলেন? ওর সঙ্গে একটা ভাই ছিল, তার পরনে লুঙ্গি। আচ্ছা, এই লুঙ্গি পরলেই যে মুসলমান হবে তার প্রমাণ কি? হ্যাঁ, প্রমাণ চান? এটা দেখেছেন? ওরে বাবা। সব একেবারে কে? আর প্রমাণ চান? তাই কি চাইতে পারি? এই তো জলজান্ত প্রমাণ। বলুন বলুন দাদারা, বলুন। আমরা ছেলেটা লুঙ্গি টেনে ধরেছিলাম, বেশ। বেটা লুঙ্গির হাতে ছিনিয়ে দিয়ে এমন দৌড় দিল, ধরা গেল না। আর এদিকে এদিকে মেয়েটা আপনার ঘর থেকে দৌড়ে এলো। তাই বলছি কোনো মেয়ে ঢুকেছে নাকি? না না, এখানে কেউ ঢোকেনি। সত্যি বলছেন তো? না কালে কিন্তু দিদি বলছি। মশাই, হ্যাঁ? ওই মাল দেখে ভুলে যাবেন না, ধোকা দেবেন না কিন্তু। হ্যাঁ তাই কি দিতে পারি? এই মাল ওই মালকে ভুলিয়ে দেবে না? আরে মাঝে মধ্যে নারী হয়ে ভূতের বাপের শ্রাদ্ধ দেখবে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, চল চল চল। ও হ্যাঁ, ভালো কথা। আগে আপনাদের বাড়ি নতুন এসেছে? আগে কি যেন নাম আপনার? কি যেন নাম? ওই ভূতনাথ ব্যানার্জি। বুঝলে মশাই, কোনো সালবার কমিজ পরা মেয়ে যদি এখানে আসে না, আচ্ছা। টুক করে আমার তাহলে খবর দেবেন। আর ওই লোক কি ছিল থাকবে, ঠিক আছে? খবরটা দিয়ে দেবেন কিন্তু, ঠিক আছে? মনে থাকে জানো? চল। চল চল। নমস্কার। খাটুরা চিত্তপট আয়োজিত চিত্তপট নাট্যবিচিত্রা ২ এর শেষ পর্যায়ে সেমিনার পর্যায়ে আমরা এসেছি। আমাদের আজকের সেমিনারের বিষয় দ্য এভলিউশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ থিয়েটার স্পেস ডিউরিং দ্য প্যান্ডেমিক। আমরা এখন একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি, আপনারা সবাই জানেন। কোভিড-19 সারা বিশ্বকে গ্রাস করেছে। তার প্রকোপ কিছুটা কমেছে, কিন্তু তবু আমরা কোভিড-19 সমস্ত প্রোটোকল মেনে এই চিত্তপট নাট্যবিচিত্রা ২ আয়োজন করেছি। আজকে তার সেমিনার দ্য এভলিউশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ থিয়েট্রিক্যাল স্পেস ডিউরিং দ্য প্যান্ডেমিক। থিয়েটার জন্মলগ্ন থেকে বিবর্তিত হতে হতে আজকের দিনে এসেছে। সেখানে কখনো অভিনয়ে বিবর্তন এসছে, কখনো তার প্রয়োগে বিবর্তন এসছে, আবার কখনো আলোর প্রয়োগে বিবর্তন এসছে, শব্দ প্রক্ষেপণে বিবর্তন এসছে। কিন্তু স্পেসের ক্ষেত্রেও কিছু কিছু বিবর্তন আমরা দেখতে পাই। এবার আমরা একটা গতানুগতিক পদ্ধতিতে থিয়েটার চর্চা করে চলেছিলাম। হঠাৎ করে কোভিড-19 এসে আমাদের সব কিছু স্তব্ধ করে দিল। আমরা থেমে গেলাম, পৃথিবীর চাকা যেন থেমে গেল। কিন্তু থেমে থাকাটা তো জীবন নয়, প্রবাহমানতাই হচ্ছে জীবন।
সেইখানে দাঁড়িয়ে আমরা প্রথম দিকটায় কিছুটা হাল ছেড়ে দেওয়ার মতন জায়গায় চলে গিয়েছিলাম যে কিভাবে হবে থিয়েটারটা, কিভাবে হবে। কিন্তু আমরা দেখলাম মানুষের উদ্ভাবনী শক্তি বিভিন্ন স্পেসে জন্ম দিল, ছোট ছোট স্পেস, যেখানে আমরা এই কোভিড-19 চলার কারণে তো প্রচুর মানুষ গ্যাদারিং করে একটা সেমিনার অ্যারেঞ্জ করতে পারি না, বা একটা নাট্য অভিনয় করতে পারি না, বা এই কাজগুলো করতে পারি না। সেখানে অল্প পরিসরে আমাদের কাজটা করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের স্পেসগুলো কীভাবে তৈরি করে করে মানুষের অল্প কিছু মানুষের কাছেই পৌঁছে যাওয়া এবং বারবার অভিনয়ের মাধ্যমে সেটা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই প্রচেষ্টায় ব্রতী হলাম। ফলে হলো কি, বিভিন্ন স্পেসের জন্ম হতে শুরু করল। সেইখানে দাঁড়িয়ে আমাদের নিজস্ব একটা স্পেস তৈরি হলো, যার নাম আমরা সত্যজিৎ রায় মঞ্চ হিসেবে নামাঙ্কিত করেছি। কেননা আমাদের জন্ম বা আমাদের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 2রা মে, সত্যজিৎ রায়ের জন্মদিন। তো সেই সত্যজিৎ রায় মঞ্চে আমরা আমাদের মতন করে কাজ করা শুরু করেছি। আপনারা জানেন, এছাড়াও গোবরডাঙ্গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন নাটকের দল বিভিন্ন সময় বিভিন্ন স্পেস তৈরি করেছে। আমাদের জেলা ব্যতি রেখে নদিয়া, সুদূর দার্জিলিং বা জলপাইগুড়ি, এই সমস্ত জেলায় ছোট্ট ছোট্ট স্পেস তৈরি হচ্ছে। মানুষ কিন্তু থিয়েটার দেখতে আসছেন, যেটা আমাদের কাছে একটা অত্যন্ত আশার ব্যঞ্জক খবর, যে অল্প জায়গাতেও মানুষ সেই থিয়েটার দেখতে আসছেন, ভিড় করছেন। যদিও সেখানে আমরা বেশি মানুষকে স্থান দিতে পারছি না, অল্প কিছু মানুষকে স্থান দিয়ে আমাদের নাটক কি হবে। এখানে একটা থিয়েটার ওয়ার্কশপ, থিয়েটার ওয়ার্কশপ মানে হচ্ছে ঠিক আছে, আমি দিনে আর চেষ্টা করবো যদি একটা ছোট্ট নাটক আমাদের দিয়ে শেষে তোলা যাবে। ঠিক আছে, আমরা প্রথমে বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা এবং শিক্ষিকা বাংলায় চৌধুরী এবং কাকলি দিদিভাইকে ডাকবো, যে তাদের হাতে আমাদের তরফ থেকে তুলে দেবো। তারা আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছে এই স্কুলে এই কাজটি দেওয়ার জন্য। আমি দিদিভাইকে এখানে আসতে অনুরোধ করছি। এটা করবি না। আচ্ছা, জুতোটা খুলে দাও। আপাতত মুখ থেকে মাস্ক। আচ্ছা, ও যখন এসেছে বললাম ভালো হবে, আবার সবাই প্রথমে আমরা একটা মনের খেলা খেলি। প্রথমে আমরা একটা মনের খেলা খেলি, সেটা তোরা অনেকেই জানিস। সেটা হচ্ছে মেমারি, জানিস? হ্যাঁ, এবার